প্রথমে যাব সামান্তা শারমিন, আপনার কাছে প্রশ্ন থাকবে যে ক্ষমতা আসার পর থেকেই আসলে জনগণের প্রত্যাশা পূরণের জন্য কাজ করছে সরকার, সেটা তারা দাবি করছেন। একই সঙ্গে তারা নানা সমস্যা ও প্রত্যাশা চাপে আছেন বলেও বলছেন। আসলে আপনারা বিরোধী দল হিসাবে সরকারকে কোনো সরকারের সহযোগী হবেন কিনা এই সমস্যার সমাধান করার ক্ষেত্রে? বিরোধী দলের একটা গণতান্ত্রিক সোসাইটিতে সরকারি দলের ক্যারেক্টার কেমন হবে, বিরোধী দলের ক্যারেক্টার কেমন হবে, তারা কি ধরনের আচরণ করবে, সেগুলোর আসলে একটা দিকপাল থাকা উচিত, মানে সেটার একটা স্টেবল অবস্থা থাকা উচিত। কিন্তু আমরা আসলে যেটা দেখি যে গভর্নমেন্টই যেই দলই সরকার গঠন করুক না কেন, তার বিরুদ্ধে যে বিরোধী দল তাদের চরম আক্রোশ থাকে, চরম মানে অপূর্ণতা থাকে, অসন্তুষ্টি থাকে, অসহিষ্ণু আচরণ থাকে। কিন্তু এটার আবার বাস্তবিক অনেক কারণও থাকে। যদি আপনি বিরোধী দলের জায়গা থেকে শোনেন তাহলে দেখবেন যে অনেক বাস্তবিক কারণও থাকে। কিন্তু আমরা আসলে 5 আগস্টের পরে একটা স্টেবল গণতান্ত্রিক প্রক্রিয়া যেতে চেয়েছিলাম। 53 ইয়ার্সে বাংলাদেশে কোনো স্টেবল গণতান্ত্রিক অবস্থা ছিল না। তাহলে আমাদের যেটা মানে গণঅভ্যুত্থানের পরে যখনই গণঅভ্যুত্থান ঘটে তখন আপনার একটা বৈপ্লবিক এবং মৌলিক পরিবর্তন ছাড়া এটাকে আপনি স্টেবল করতে পারবেন না, বা গণঅভ্যুত্থান হয়েছে এটাকে আসলে মানে আপনি এটার অর্জনটা আপনি লুফে নিতে পারবেন না। কিন্তু আমাদের এখানে আমরা যেটা দেখতে পাই, বিএনপি আসলে যেভাবে সরকারে আরোহণ করেছে, এটি কিন্তু জনগণের সমর্থন নিয়ে আরোহণ করেছে, ভোট নিয়ে আরোহণ করেছে, বাট সেখানে প্রত্যাশার চাপ তৈরি হবে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু সেক্ষেত্রে কি বিএনপি জনমানুষের সাথে বিরোধী দলের সাথে ওপেক, মানে তারা কি ট্রান্সপারেন্ট আছেন নাকি ওপেক আছেন, মানে তারা কি ওপেনলি বলছেন তারা কোন বিষয়গুলোতে ভালনারেবল? আমরা প্রধানমন্ত্রীর মুখে অনেক সময় শুনতে পাই যে প্রত্যাশার চাপটা উনি বোধ করছেন, চেয়ারের গরমটা উনি উত্তাপটা ফিল করছেন, এটা উনি বক্তব্য বলেন। কিন্তু অন্যান্য মন্ত্রীদের কথায় যদি আমরা একটু দেখি, ব্যাপারটা কি এরকম গুড কপ ব্যাড কপ, মানে অন্যান্য মন্ত্রীরা ব্যাট কপ খেলবেন, প্রধানমন্ত্রী এসে ব্যাপারটাকে সামাল দেবেন এবং রেফারি হয়ে যাবেন। এটা ভালো প্রসেস, কিন্তু এটা লং টার্মে এটা কার্যকরী হবে না। কারণ এটা শুধু একটা ধরেন এগুলো কাজে লাগে হচ্ছে রিমান্ডে, গুড কপ ব্যাড কপ, কিন্তু বাংলাদেশের মানুষ তো আসলে রিমান্ডে নাই। ফলত আমাদেরকে এখানে দেখতে হবে যে প্রধানমন্ত্রী যে প্রত্যাশার চাপ দেখছেন, অথচ তার মন্ত্রী প্রতিমন্ত্রীরা নিজের জেলার নামকরণ করছেন তার সন্তানদের নামে। যখন এই ঘটনাগুলো হ্যাঁ, তখন মানে উনি আবার এটাকে জাস্টিফাই করার মানে ইয়েও দেখাচ্ছেন, সাহসও দেখাচ্ছেন, বেশ কমেন্ডেবল। মানে 2/3 মেজরিটি পেলে আসলে এত সাহস আসে, সেটা এখান থেকে শিখছি। ধরেন আমরা নতুন রাজনীতিবিদ, আমরা কি তাহলে এটাই শিখবো যে আমরা যদি কোনোদিন 2/3 পাই তাহলে আমাদের নিজেদের নামে বিভিন্ন অঞ্চলের নাম করা, এবং আজকেও এই সমালোচনা চলমান অবস্থায় পাবনায় একটা বিদ্যালয়ের নাম নিজের মায়ের নামে করতে চেয়েছেন একজন এমপি। তো এই যে কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু আবার তার মায়ের নামে একটা হাসপাতাল করার বিষয় কিন্তু তখন কিন্তু না করছে, হাসপাতাল বা কোনো একটা কিছু এটা নিষেধ করেছেন। এখন যখন এটা সামঞ্জস্যতা থাকে না, যখন আপনি পুরো ফোরামে মানে এমপিদের যে ফোরাম, মানে এই যে পার্লামেন্ট, সরকারি দলের পার্লামেন্টে আপনি যখন সামঞ্জস্য দেখবেন না বক্তব্যের, তখন আমাদেরকে ধরে নিতে হবে এটা একটা প্রদর্শনবাতিকতা। মানে যখন প্রধানমন্ত্রী অ্যাকশনটা করেন, এটা যখন ফলো থ্রু হয় না, তখন এটাকে দেখতে হবে যে এটা পিয়ার প্রেসারে উনি এটা করছেন, যে বাংলাদেশের মানুষের একটা চাপ আছে, বাংলাদেশের মানুষ হাসিনার গিরি আসলে দেখতে চায় না, সেখান থেকে দৃশ্যত কিছু বিষয় আপনি পরিবর্তন করবেন, কিন্তু আসলে ভিতরে মাল মশলা সবকিছু খোল নলছে একই থেকে যাবে। সেই জায়গা থেকে বিরোধী দল কি করেছে এবার আমি আসি। দেশে এই বাংলাদেশে স্বাধীন দেশে প্রথমবারের মতো একটি ছায়া বাজেট প্রণয়ন হয়েছে। এটা কিন্তু আগে কখনোই হয়নি, এবং এনসিপিটা প্রথমবারের মতো করেছে। ছায়া বাজেটে মানে যেই সংখ্যাগত মানে পরিমাণগত জায়গায় কিন্তু খুবই কমে পার্থক্য আছে, কিন্তু দৃষ্টিভঙ্গিগত অনেকগুলো পার্থক্য আছে। এখন দেখেন আমাদের বাজেট যেভাবে উত্থাপন হয় সেইভাবে কিন্তু আসলে এখানে কোনো সাংসদ এটা নিয়ে আর কোনো কথা বলার কোনো সুযোগ থাকে না, আলাপ আলোচনার জায়গা থেকে খুবই সীমিত, কিন্তু পরিবর্তনের সুযোগ কিন্তু আর থাকে না। এখন বিরোধী দলের যে কনসার্নগুলো বা ছায়া বাজেটের যে কনসার্নগুলো, এগুলো সরকার কিভাবে কাজে লাগাবে সেই বিষয়ে কি কোনো বক্তব্য তারা দিয়েছেন? আসলে আমাদের জায়গা থেকে আমরা যে বিরোধী দল ফাংশন করানোর চেষ্টা করছি, একই সাথে কট্টর বিরোধিতা, একই সাথে কিন্তু আমরা দায়িত্বশীলতাও মেনটেন করছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সরকারি দলের জায়গা থেকে বিরোধী দলের যে গুডউইল, সেটাকে কাজে লাগানোর কোনো ধরনের সক্ষমতা তাদের নাই। এটা খুব দুঃখজনক। হ্যাঁ, শান্ত ভাই, আপনি শুনছিলেন সামান্তা শারমিন যেটা বলছিলেন যে ইউনিয়ন পরিষদের নাম পরিবর্তন হয়ে যায় ছেলের নামে বা নিজের বংশের নামে চলছে এসব। আর প্রদর্শনবাতিকতা যে একটা শব্দ বলেছেন, যে শুধুমাত্র প্রধানমন্ত্রী এক ধরনের কথা বলছেন,
তার মন্ত্রীর এক ধরনের কথা বলছেন, সব মিলে আসলে কি দাঁড়াচ্ছে আর কি? চাপের কথাও বলছেন, সমস্যার কথা বলছেন, আবার এই বিষয়গুলো আসছে, এটার ব্যাখ্যাটা আসলে কি হয় জানতে পারি আর কি আমরা। আমার ধারণা, আমার সরাসরি উত্তর না দিলেও আমার আলোচনার মধ্যে এই বিষয়গুলো চলে আসবে। আমি যদি আপনার বিষয়ের মধ্যে ঢুকি, যে সমস্যা এবং প্রত্যাশার চাপ, প্রত্যাশা বিষয়টাকে যদি আমরা একটু এইভাবে দেখি যে প্রত্যাশার চাপ বেশি কেন এই সরকারের উপরে। দ্বিতীয় হলো সমস্যাটা কেন আগে বলছেন? বলছি প্রত্যাশার চাপ বেশি কেন, এরপরে আসছি চাপ বেশি কেন। দ্বিতীয় হলো যে প্রত্যাশা পূরণটা দুরূহ কেন মনে হচ্ছে, মনে করবার কারণ কি? তাহলে কি প্রত্যাশা পূরণ হবে না? তিনটার একটা সমন্বিত উত্তর যদি দেই তাহলে এরকম হতে পারে যে দীর্ঘ 16.5 বছর একটা ফ্যাসিবাদ সরকার ছিল, যারা মানুষের সমস্ত রকম অধিকার লুণ্ঠন করে নিয়েছিল। তার আগে 2 বছর 1-11 সরকার ছিল। ফলে মানুষের এই যে অধিকারটা হরণ হয়ে গিয়েছিল, সেই মানুষ একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে অনেক রক্ত দিয়ে, অনেক জীবন দিয়ে যখন সেই ফ্যাসিবাদকে বিতাড়িত করলো, তখন স্বাভাবিকভাবেই তাদের একটা আকাঙ্ক্ষা অনেক ঊর্ধ্বে উঠে গেল যে এইবার বুঝি আমি আমার সমস্ত অধিকার ফেরত পাবো। ফলে আমাদের আকাঙ্ক্ষাটা অনেক উপরে উঠে গেছে এদের প্রতি। এখন এই রকম একটা উচ্চ আকাঙ্ক্ষা গোটা জাতির, গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির, তাদের আকাঙ্ক্ষা, এই চাপটা নিয়ে সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসলো। দায়িত্বে আসার পরে একদিকে হচ্ছে আমাদের প্রত্যাশা অনেক উপরে, কিন্তু প্রত্যাশা পূরণের রিসোর্স কি? সেই রিসোর্সগুলোর মধ্যে একটা হচ্ছে ধরেন অর্থ ব্যবস্থাপনা, বাংলাদেশ আর্থিকভাবে ভঙ্গুর, ব্যাংক, বিমা ব্যবস্থাপনা, টাকা লুটপাট, দুর্নীতি, টাকা পাচার, যা তা অবস্থা। ফলে এইখানে সরকারকে ব্যবস্থাপনায় হিমশিম খেতে হবে, এটা তো নিশ্চিত। দ্বিতীয় হলো ইনফ্রাস্ট্রাকচারগুলো ভেঙে ফেলা হয়েছে গত 16 বছরে। প্রাতিষ্ঠানিক সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে শুরু করে রাষ্ট্রীয় ছোটোখাটো বিভিন্ন যে সামাজিক প্রতিষ্ঠান, সকল প্রতিষ্ঠানগুলোর যে নর্মস, তাদের যে মরালিটি, সব ধ্বংস করে ফেলা হয়েছে। তৃতীয় হচ্ছে গিয়ে এইভাবে একটা দেশে অরাজকতা চলতে চলতে প্রশাসন, বিচার বিভাগ, বিভিন্ন বাহিনী এবং মানুষের মধ্যে বিভেদ তৈরি করে অনৈতিক সুবিধা দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবার জন্য এমনভাবে আমাদের গোটা জাতির মরালিটির একটা ব্রেকডাউন হয়েছে। নীতি নৈতিকতার ধারধারি না, বেশিরভাগে আমরা যে কোনোভাবে টাকা কামাই করব, চুরি করব, দুর্নীতি করব, ক্ষমতায় থাকব, দম্ভ দেখাবো, এইরকম মরালিটি আমাদের উইক হয়ে গেছে। তৃতীয় এবং প্রধান হচ্ছে বাংলাদেশে পাওয়ার পলিটিক্স যারা করে, বিএনপি, আগে আওয়ামী লীগ ছিল, জাতীয় পার্টি সহ ট্র্যাডিশনাল বাংলাদেশে যে লিবারাল ডেমোক্রেটিক পার্টি বিএনপি, তো এই দলগুলোতে এটা কোনো চেইন অফ কমান্ডটা খুব স্ট্রং না। ফলে বিএনপি এত বড় দল, তার যে নেতা কর্মী, সেই নেতা কর্মীদের নিয়ন্ত্রণ, তাদের নিজেদের আত্মনিয়ন্ত্রণ দুর্বল, কিন্তু দলের আবার চেইন অফ কমান্ডের মাধ্যমে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, সেই ধরনের রাজনৈতিক স্ট্রাকচারের দল এটা না। যে কারণে নির্বাচিত হওয়ার আগেই ওই ইন্টারিমের 1.5 বছর এই দলের অনেক নেতাকর্মীকে বহিষ্কার করতে হয়েছে, শাস্তিমূলক ব্যবস্থা নিতে হয়েছে। ক্ষমতায় রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার পরেই তারা যে একেবারে আমূল বদলে যাবে এমন নয়। কেউ নিজের নামে, মায়ের নামে করে, কেউ ইজারা, কেউ দখল, এইসবে তো অভিযুক্ত হচ্ছে। ফলে এটা নাই একেবারে তা না। ফলে সেইটাও দল এবং সরকার হিসেবে বিএনপি এবং বিএনপির নেতৃত্বাধীন সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ, নিজের দলকে কতটুকু তারা সংযত রাখতে পারবে। এখানে একটু পাশাপাশি বিরোধী দল, একটু যোগ করে নেই, বিরোধী দল যারা গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি হিসেবে নতুন বাংলাদেশ গড়বার আকাঙ্ক্ষা নিয়ে যারা একসঙ্গে যুদ্ধ করলো, রক্ত দিল, তাদের মধ্যে বিভেদটা আবার এমন পর্যায়ে চাঙ্গা হচ্ছে যে এইখানেও আবার নীতি নৈতিকতার বালাই নেই, প্রতিপক্ষকে অনৈতিকভাবে হলেও ঘায়েল করতে হবে। এই প্রক্রিয়ার মধ্যে বিরোধী দলীয় কোনো নেতা কর্মী, সেটা ভার্চুয়াল মিডিয়ায় বলেন, সংবাদ মাধ্যমে বলেন, জাতীয় সংসদে বলেন, রাস্তায় বলেন, সেই প্র্যাকটিসটা আগে যেরকম ছিল সেই প্র্যাকটিসটাই আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি। ফলে সমস্ত কিছু মিলে একটা উচ্চ আকাঙ্ক্ষার বিপরীতে, উচ্চ প্রত্যাশার বিপরীতে এত সমস্যা নিয়ে এগিয়ে যাওয়া কঠিন। তাইলে ওই যে শেষ প্রশ্ন, তাহলে কি প্রত্যাশা পূরণ হবে না? আমি এখনো আশা রাখতে চাই এবং এই প্রত্যাশা রাখি যে প্রত্যাশা পূরণ হবে। কারণ হচ্ছে বাংলাদেশে এইটা ঠিক যে সরকারের প্রধানের অনেক ক্ষমতা এবং তিনি যদি ভালো চান তাহলে অনেকখানি ভালো হয়। সেই কারণে এখনো পর্যন্ত আমরা মাননীয় প্রধানমন্ত্রীর যে
আচরণ, তার কাজ, কথা, তার যে ডিলিংস, এইটা আমাদের আশাটা এখনো জাগিয়ে রাখছে। ওই যে বললাম নামকরণের বিষয়ে যতই মির বাদ গিয়ে সীমান্ত আর কি দিগন্ত হোক, তা সেটা হয়তো কাকতালীয়ভাবে হয়েছে, কিন্তু ওই স্থানীয় এমপি বা কারো চোখে না পড়লেও ঠিকই প্রধানমন্ত্রীর চোখে এসে পড়ে যায় যে এই দিগন্তে আমি যাব না, এই সীমান্তেও আমি যাব না, আমি একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, আমি মধ্যপন্থায় থাকবো, আমার সীমান্ত দিগন্ত দরকার নাই। তিনি কিন্তু এটা রোধ করে দেন। ফলে ওই যে আরেক জায়গায় কি মায়ের নামে করতে যায়, তিনি রোধ করে দেন। বিদেশের ট্রাইয়ের জন্য ওই যে আগের মতোই সামান্য অজুহাতে বিদেশ ট্রেনিং এটা নামে রাষ্ট্রীয় টাকা খরচ করে যারা যায় বন্ধ করে দিচ্ছেন, এবং ঠিক টাইমে অফিস করা বলেন। কিন্তু তাদের সামঞ্জস্যটা কি আসলে সরকার প্রধানের সঙ্গে মন্ত্রী পরিষদ বা এমপি যারা রয়েছেন, সরকার সংশ্লিষ্ট যে প্রশ্নটা তুলেছেন সামান্তা, এইটা আসলে কিভাবে আপনি কিভাবে আপনি আশার আলো দেখেন যখন এখানে কোথাও অসামঞ্জস্যতা, আমি বলি কোথাও কোথাও সমন্বয়হীনতা, অসামঞ্জস্যতা নেই যে তা নয়, সেটা আমিও সেটা সমালোচক এবং এটা আমি প্রত্যাশা করি না, কিন্তু তার সংখ্যাটা খুব বেশি নয়, সংখ্যাটা ছোট। সেটাকে রোধ যাতে প্রধানমন্ত্রী করতে পারেন, সেই জন্য আমাদের প্রধানমন্ত্রীর এই যে সদিচ্ছা এবং চেষ্টাটা, এইটাকে আমাদের সমর্থন করে তার কাজটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। যারা এটা করছেন তারা যাতে এই মেসেজটা পান যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের সরকারে আগের মতো যা খুশি তাই করে পার পাওয়া যাবে না, কারণ ছোটোখাটো বিচ্যুতির ফাইলও তার হাতে গেলে কেউ না কেউ ধরিয়ে দেন অথবা নিজে ধরতে পারেন এবং সেটা রোধ হয়। এবং মন্ত্রী পরিষদের মধ্যে কারো কারো এরকম বিচ্যুতির কিছু বিষয় সামনে এলো, এই সংখ্যাটা কিন্তু এখনও খুব ছোট। এই ছোট সংখ্যাটা যাতে আরও ছোট হয়ে আসে এবং একসময় নাই হয়ে যায়, ওই প্রত্যাশাটা আমি রাখতে চাই। শান্ত ভাই, এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে ধরেন আপনি তো বলেছেন এই বিষয়টা, কিন্তু যদি আমি একটু অন্যভাবে দেখি যে এই সীমান্ত আর দিগন্ত, এই যে এটা দেওয়া করার পরে আবার সেটার আবার ব্যাখ্যা দেওয়া বা জাস্টিফাই করার যে জায়গাটা তিনি তৈরি করেছেন যে প্রতিমন্ত্রী, তো এই বিষয়গুলিকে সরকারকে আপনার প্রশ্নবিদ্ধ করছে না? সরকার তো আসলে যদি বলি প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি নিজেও বেশ অনেক, আপনি বলছেন যে অনেক কিছু তার আচার আচরণ, তার কাজকর্মতে আমরা খুব মুগ্ধ হচ্ছি, যে এরকম আসলে প্রধানমন্ত্রী আমরা কখনো দেখিনি। আর আমার সাথে মনে হয় তিনিও একমত হবেন, কিন্তু তাকে কি সরকারকে বিব্রত করছে না? খুব ছোট করে এটার উত্তরটা দেই। সেটা হলো এই অনুষ্ঠান শুরুর আগে আশরাফ কায়সার ভাইয়ের সঙ্গে এটা নিয়ে আলাপ করছিলাম। তা আমাদের তিনজনকে একই প্রশ্ন আপনি করলে আমরা তিনজন তিন রকম স্টাইলের উত্তর দিব, সেটা সত্য। ফলে উনি ওনার স্টাইলে বলেছেন, আমি বলছি যে আমি ওখানে থাকলে বলতাম যে এটা আমার নজর এড়িয়ে গেছে, কাকতালীয়ভাবে হয়ে গেছে, কিন্তু প্রধানমন্ত্রীর নজরে পড়েছে, তিনি এটা বন্ধ করেছেন, আমি ধন্যবাদ জানাই, এবং আমার আরও সতর্ক হওয়া উচিত ছিল। কারণ এইখানে এই ফাইল টেল যারা করে অনেক সময় উপরের লেভেলের অজান্তেও তারা চাটুকারিতার জন্য বা নানান কারণে উদ্দেশ্যে কাউকে খুশি করবার জন্য এটা দেন, এইরকম একটা ব্যাখ্যাও যদি তিনি দিতেন অধিকতর গ্রহণযোগ্য হতো। যদিও মানুষ বুঝে যায় শেষ পর্যন্ত যে কে বা কারা কি ইন্টেনশন থেকে করে, কোনোটা বংশের নামে কোনোটা ছেলের নামে, এটা হওয়া উচিত হয়নি, কিন্তু তারপরও আরও সুন্দর একটা ব্যাখ্যা দেওয়া যেত এবং নিজ দলীয় সংসদ সদস্যদের টেবিল চাপড়ানোটাও অনেক সময় দৃষ্টিকটু। আপনার কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে যে আমার কিউরিওসিটি জায়গাটা, আপনি কি মনে করেন যে মিরাকেল তার বংশ, তার দুই ছেলের নামে তিনটা জিনিস হয়ে যাচ্ছে, শাহ আলম হওয়াটাই হয়নি, যে সেটাই মনে হয় আমাদের কাছে দুঃখজনক মনে হচ্ছে? আমার কাছে এটা মিরাকল মনে হয়নি। আমার মনে হয় যে এটা একটা ভুল হয়ে গেছে, অতীতের ট্রেন্ডের মতোই একটা কাজ হয়েছে। সেই ভুলটা প্রধানমন্ত্রী শুধরে দিয়েছেন। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আমাদের অবস্থান হওয়া উচিত ছিল যে হ্যাঁ, এটা একটা ভুল হতে যাচ্ছিল, প্রধানমন্ত্রী শুধরে দিয়েছেন, ধন্যবাদ, এরকম ভুল আমরা আর করবো না এবং হতেও দিব না। প্রধানমন্ত্রী কিন্তু আজকে একটি অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীদের সাথে বসেছিলেন, অর্থাৎ বিএনপি বিট বা পিএমবিটের সাংবাদিকদের সাথে বসেছিলেন। সেখানে তাকে একটা প্রশ্ন করা হয়েছিল এই ধরনের কার্যক্রম বা নেতাকর্মীদের যে বিষয়গুলি দাঁড়ায়, যে অনেক সময় অনেক প্রশ্নের মুখে পড়তে হয়, তিনি কিন্তু সোজা উত্তর দিয়েছেন যে তিনি দলীয়ভাবে যেমন তারা অ্যাকশন নিচ্ছেন, আইনগতভাবে অ্যাকশন নিচ্ছেন। সেই ক্ষেত্রে এই বিষয়গুলি কি পরবর্তীতে আমরা দেখতে পাবো কিনা যে সমাধান হচ্ছে বা এই ধরনের ঘটনা আর ঘটবে না? যদি প্রধানমন্ত্রীর এইটাই তো অ্যাকশন, যে তার একজন মন্ত্রী পরিষদের সদস্য এবং খুব কাছের মানুষ হিসেবে পরিচিত, তার চাওয়াকে তিনি এক বিন্দু ছাড় দেন নাই।
এটা তো একটা বড় মেসেজ। যদি এই মেসেজটা আমরা ক্যারি করতে পারি, ধারণ করতে পারি, যে প্রধানমন্ত্রীর মেসেজ হচ্ছে এটাই, যে তিনি কিছুতে ছাড় দিবেন না, তাতে যদি আমরা শুধরে যাই ভালো, যদি না শুধরে যাই তাহলে প্রধানমন্ত্রী ছাড় দিবেন, এটাও আমার বিশ্বাস হয় না। জি, সামন্ত সাহেব, আপনি কি বিষয়ে কিছু বলতে চান কিনা? আমি আশরাফ কাছে যেতে চাচ্ছি। হ্যাঁ, আমি আপনি বলে পরে বলবো। আশরাফ কাছে ভাই, আপনি এই বিষয়ে কি বলবেন? যে সরকার তো প্রচন্ড চাপে আছেন, প্রধানমন্ত্রী কিন্তু আজকে তিনি বলেছেন গণমাধ্যমগুলোর সাথে বসার জন্য, যখন প্রশ্ন করা হয়েছিল 4 মাস আপনি কেমন কাটালেন বা এই অবস্থা, তিনি বলেন প্রচন্ড চাপ অনুভব করছি এবং অনেক সমস্যা, অনেক প্রত্যাশাও রয়েছে, আবার অপ্রতুলতাও রয়েছে, এর মধ্যে কাজ করতে হচ্ছে। তো আপনি সরকারের এই ভূমিকা এবং তার যে কার্যক্রম চলছে এবং যে সমস্যাগুলো আছে সেগুলো তিনি কিভাবে বিশ্লেষণ করতে চাচ্ছেন? দেখুন, গণ অভ্যুত্থান পরবর্তী একটি সরকার আপনি বিজয়ী হয়েছেন, 2/3 মেজরিটি পেয়েছেন, এবং গণ অভ্যুত্থানটি যে কারণে হয়েছে এটি যদি আমরা বুঝে থাকি, এটা চাপ অনুভব করবে, এটা তো খুব স্বাভাবিক। এটা কোনো সংবাদ না, এটি জানারই কথা যে আমি এই প্রত্যাশার চূড়ায় দাঁড়িয়ে সরকার পরিচালনার দায়িত্ব নিয়েছি। কিন্তু আমাদের চাপ অনুভব করতে হবে, আমাদের ডেলিভার করতে হবে এবং আমাদের পরিবর্তন আনতে হবে। এখন মানুষ আপনাকে বিবেচনা করবে যে আপনি কতটা চাপে ছিলেন সেইভাবে না, আপনাকে বিবেচনা করবে আপনি কতটা পরিবর্তন আনতে পেরেছেন সেইভাবে, আপনি সংস্কার করতে পেরেছেন কিনা, আপনি প্রশাসনে পরিবর্তন আনতে পেরেছেন কিনা, আপনি এই যে অপশাসনের যে চরিত্রগুলো, সুশাসনের বিপরীতে যে সরকার পরিচালিত হয়, সেই লিস্টে কি আপনার সরকারও যুক্ত হবে নাকি যুক্ত হবে না, এইভাবে আপনাকে দেখা হবে। দেখুন, এদেশের প্রধানমন্ত্রী কেন, মন্ত্রী হতে চায় সব লোক কেন? কারণ চাপের মধ্যে থাকতে এত মজা লাগে, তাদের মন্ত্রী হওয়ার রেস তৈরি হয়, তারা প্রতিযোগিতা অবতীর্ণ হয়, খুন করতে দ্বিধা করে না, পদলেহন করতে দ্বিধা করে না। আপনি কি ভেবেছেন যে এই মধুর চাপ কত মধুর? তার মানে আমরা এই চাপটাকে গুরুত্বের সাথে না নিই। এবার আপনাকে আমি বলি ডেলিভারির জায়গাটিতে, এই যে সংস্কারের যে আলোচনাগুলো গত 2 বছর ধরে হলো, সেই জায়গায় বিএনপি কোথায় দাঁড়িয়ে? আমরা কিন্তু ব্যক্তির পরিবর্তন চাইনি, আমরা শেখ হাসিনা পালিয়ে গেছেন ভালো, কিন্তু আমরা তো সিস্টেমের পরিবর্তন চেয়েছি। সেই জায়গাটিতে বিএনপি কতটা কমিটেড, বিএনপি কতটা ওই পথে হাঁটছে, এটির জন্য ইতিহাসে বিএনপিকে দায়বদ্ধ হতে হবে। সে অনেক যুক্তি দিতে পারবে কোনটা সাংবিধানিক, কোনটা আইনগত। আমাদের ইদানিং আইন আবার নতুন করে পড়তে হচ্ছে, পার্লামেন্টে অনেক সময় ব্যয় হচ্ছে আইন। আমার ধারণা এদেশের মানুষ সাংঘাতিক রকমের বিরক্ত যে আমরা আর কতদিন এইসব আলাপ করে মূল কাজ বাদ রেখে রাজনীতি করার চেষ্টা করব। গত 100 দিনে আমার ধারণা এটিই করা হয়েছে, আমরা কাজের কাজ তেমন করতে পারিনি। আমি কিন্তু নিশ্চিত জানি অর্থনীতির অবস্থা খুব খারাপ এবং মানুষ প্রত্যেকে জানে দ্রব্যমূল্যের অবস্থা কী, মুদ্রাস্ফীতির অবস্থা কী। আরও একটা আমি প্রথমে বলি, এবারের একটা বাজেটে আমি দেখেছি যৌক্তিক সমালোচনা করার জায়গাটিতেও খুব বেশি মানুষ নাই, কারণ বাজেটটি ভালো হয়েছে। সরকার চেষ্টা করেছে একটি জনঘনিষ্ঠ কল্যাণমুখর বাজেট তৈরি করতে, কিন্তু আপনার চ্যালেঞ্জ হচ্ছে এটাকে আপনি ডেলিভার করবেন কি করে। দেখুন, এটি রাজনৈতিক রেটোরিক্স করে কিন্তু আপনি আর পার পাবেন না, সেই বাংলাদেশ নাই, সেই সুযোগ একেবারেই নাই। এবার আপনাকে বলি যে আপনি কি ভাবতে পারছেন একজন লোকের 2টি সন্তানের নামে 2টি ইউনিয়নের নাম করে সেই বিষয়ে ওই লোকটি পার্লামেন্টে এসে কথা বলার সাহস রাখে এবং তারপরে তার দলের লোকরা টেবিল চাপড়ায়? কতটা আশকারা পেলে এরকম একটা লোক, যার ইতিমধ্যে মন্ত্রিসভা থেকে পড়ে যাওয়ার কথা ছিল, তিনি এখনও এই শহরে বহাল তবিয়তে আছেন? এটি কিন্তু আমাদের জুলাই আগস্টের সাথে যায় না। আমরা এই রকম ভারামো দেখতে দেখতে দানব দেখেছিলাম শেখ হাসিনার আশেপাশে, এবং শেখ হাসিনা নিজেও দানব ছিলেন। কাজেই আমি কিন্তু শুরু অত্যন্ত খারাপ দেখছি। দেখুন, তারেক রহমান যে একটা ভিন্ন চরিত্রের মানুষ, তিনি যে তার নিরাভরণ কাপড় চোপড় পরছেন, তিনি যে নিজে গাড়ি চালাচ্ছেন, তিনি যে অনেক ছোট ছোট বিষয়ের দিকে নজর দিচ্ছেন, এগুলো শান্ত ভাই বলেছেন, এগুলো আমরা সবাই প্রশংসা করছি। কিন্তু ইতিহাসে ব্যক্তি তারেক এই জায়গায় বিচারের ভার নেবেন না, ইতিহাসে তার সরকার দায়বদ্ধ হতে হবে। তার সরকারের মধ্যে আপনি রিফ্লেকশন দেখতে পাচ্ছেন? আমি খুব একটা পাচ্ছি না। যখন মন্ত্রিসভা গঠিত হয় তখনই আমরা বুঝতে পেরেছি যে কোনো কোনো ব্যক্তির উপরে 3টি মন্ত্রীর পোর্টফোলিও কেন দেওয়া হলো, এর জবাবদিহিতা কে দিয়েছে আপনাকে? এখন পর্যন্ত আমরা পাইনি। যেই ভদ্রলোক তার সন্তানদের নামে ইউনিয়নের নাম করেছেন, পৃথিবীর কোনো লোক, এই দেশের কোনো লোক তো নাই বিশ্বাস করবে এটি কাকতালীয়। আর যদি কাকতালীয় হয়ে থাকে, ইতিমধ্যে ওই এলাকার কিছু লোক সাসপেন্ড হওয়া উচিত, কিছু লোকের চাকরি যাওয়া উচিত।
কাজেই এই কথাগুলো বলা, ভাড়ামি করা, এই রাজনীতি কিন্তু বাংলাদেশ এমনিতেই দেখেন খেয়াল করে রাজনীতির গুণগত কোনো পরিবর্তন গত 2 বছরে আমরা করতে পারিনি। কারণ আমরা রাজনীতির যে সংস্কারটি চেয়েছিলাম, এই যে নতুন বাংলাদেশের কথা আমরা বলছিলাম, দেখুন তারাও হয়তো ডেলিভার করতে পারেনি, তারা হয়তো জামাতের সাথে জোট গঠন করেছে, তাদের প্রতি আমাদের হতাশার কোনো শেষ নেই। তারা অভ্যুত্থানকে বিক্রি করে নিজেদের রাজনৈতিক পুঁজি অর্জন করেছে, সবই আমি সমালোচনা করি। কিন্তু আপনি রাজনীতির কি পরিবর্তন পেয়েছেন? এই রাজনীতিতে গত নির্বাচনটিতে যারা নির্বাচিত হয়েছেন, জনগণ অবশ্যই ভোট দিয়েছে, কিন্তু কি ধরনের প্রার্থীকে আমরা ভোট দিতে বাধ্য হয়েছি? আপনি কয়টা নতুন প্রার্থী খুঁজে পেয়েছেন গত নির্বাচনে? কাজেই আমি বলতে চাচ্ছি, সরকার পরিচালনার চেহারাটি আমাদের কাছে গভীরভাবে চিন্তা করতে হবে। দেখুন, মানুষের জীবন কিন্তু অতিষ্ঠ। এখানে দ্রব্যমূল্যের অবস্থা, অর্থনীতির অবস্থা, আপনি একটু কান পেতে শুনুন। সমাজের ভেতরে মানুষের ত্রাহি সিচুয়েশন, সেইখানে পার্লামেন্টে আমরা ঘন্টা নষ্ট করতে পারি? একটা লোকের 2টি সন্তানের নামে ইউনিয়ন, এবং টেবিল চাপড়িয়েছে বিএনপির লোকরা। এটি যদি রাজনীতি হয়, আমার ধারণা এই রাজনীতির ভবিষ্যৎ অত্যন্ত বাজে। এক ব্যক্তি তারেক রহমানের গুণ দিয়ে কিন্তু আপনি এই সরকারকে পার করতে পারবেন না। এই সরকারে যোগ্য, দক্ষ, সৎ লোক লাগবে, মন্ত্রিসভায় সৎ লোক লাগবে। এখন একজন লোকের উপরে আপনি সড়ক, বন্দর, নৌবন্দর ইত্যাদি ইত্যাদি, পোর্টস ইত্যাদি দিয়ে রেখেছেন, সেই লোকের নিজেরই কোনো ক্রেডিবিলিটি নাই, উনি একটা হত্যা মামলার আসামি। আমরা কি জুলাই আগস্টের পরে এরকম একটি সরকার দেখেছিলাম যেখানে হত্যা মামলার আসামি 3টি পোর্টফোলিও পাবেন? কাজেই দেখুন, বিএনপিকে মানুষ অনেক আশা নিয়ে ভোট দিয়েছে। আমি আপনাকে হলফ করে বলতে পারি, বিএনপিকে পছন্দ করে না এমন লোকও বিএনপিকে ভোট দিয়েছে। কেননা সময়টি এমন, আমরা বাধ্য হয়েছে, আওয়ামী লীগ পালিয়ে গেছে, ফ্যাসিজম করেছে, খুন খারাপি করেছে। বিএনপির এই মুহূর্তে যে রাজনৈতিক গ্রহণযোগ্যতা, সেটি ইতিহাসে কখনো বিএনপির ছিল না এই দেশের রাজনীতিতে। আমরা বিএনপির অতীত নিয়ে প্রশ্ন করি, জন্ম নিয়ে প্রশ্ন করি, তার পরিচালনা পদ্ধতি নিয়ে প্রশ্ন করি, তার গণতান্ত্রিক রীতি নিয়ে প্রশ্ন করি। এই সুবর্ণ সুযোগ বিএনপি যদি এই ভাড়ামো দিয়ে পার করতে চেষ্টা করে, এই লোকের তো মন্ত্রিসভায় এতক্ষণ থাকার কথা না। আমরা আজকের আলোচনায় কতগুলো মিনিট নষ্ট করছি, পার্লামেন্টে নষ্ট হয়েছে। এটি কিন্তু হাস্যরসের বিষয় না, এটি বাংলাদেশের সুশাসনের বিপরীতে একটি সরকার পরিচালিত হওয়ার অত্যন্ত সিগনিফিক্যান্ট নিদর্শন। এটি আপনি যদি শক্ত হাতে দমন করতেন, এই লোকটাকে যদি মন্ত্রিসভা থেকে বের করে দিতেন, আপনি দেখতেন আগামী 5 বছর বিএনপিতে এরকম উদাহরণ তৈরি হতো না। কিন্তু এখন হবে, এখন যে মায়ের নামে হবে, বাবার নামে হবে। আর এইগুলো বাংলাদেশের রাজনীতিকে, এগুলো শোনে, এগুলোর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, এগুলো অপরাজনীতি। আমরা যে বারবার বলি যে এখানে পলিটিক্স হচ্ছে সবচেয়ে বড় ব্যবসা। এত অল্প পুঁজিতে আপনি এত বিত্তশালী পৃথিবীতে আর কোথাও আপনি হতে পারেন না। এই পথই তো আমরা জুলাই আগস্টে বন্ধ করার কথা বলেছিলাম, যে এখানে রাজনীতি যেন বিনিয়োগের ক্ষেত্র না হয়। ভালো লোক রাজনীতিতে আসবে, যার দর্শন বোঝার ক্ষমতা আছে, ইতিহাস বোঝার ক্ষমতা আছে, মানুষের কল্যাণ করার একটা প্রত্যয় আছে। কিন্তু দুর্ভাগ্যের সাথে বলছি, আপনি বারবার বলছিলেন চাপের কথা, আমি চাপকে একেবারে গুরুত্ব দিচ্ছি না। চাপ নিবেন না, তাহলে আপনি সরকারে এসছেন কেন? আর সরকারে থাকবেন আর চাপ নিবেন না, এটি কি সম্ভব? আমাদের গণ অভ্যুত্থানের যে জনপ্রত্যাশা, আপনি একবার ভাবুন তো, যেই ছেলেমেয়েরা জীবন দিয়েছে, যাদের অঙ্গহানি হয়েছে, তারা কি পেয়েছে গত 2 বছরে? কিছুই পায়নি। সেরকম করে তারা বাংলাদেশের পরিবর্তন চেয়েছিল, তারা আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগ প্রক্রিয়া ফেয়ার হবে বলেছিল। এখন পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার তো নিয়োগ প্রক্রিয়াই ঠিক হয়নি, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগ প্রক্রিয়া ঠিক হয়নি। বাংলাদেশ ব্যাংকে নিয়োগ প্রক্রিয়া দেখে আমরা টের পেয়েছি কি হতে পারে। দুর্নীতি দমন কমিশনে নিয়োগ যেভাবে সবাই একযোগে পদত্যাগ করলেন, আমরা বুঝতে পেরেছি কি হতে পারে। এগুলো বিএনপির জন্য অশনি সংকেত। এগুলো মানুষ কিন্তু মনে রাখবেন, এই মুহূর্তে প্রতিবাদ না করলেও তার মনের মধ্যে লিস্ট করে রাখছে। যেদিন তার প্রতিবাদের সমস্ত কিছু জমা হবে, সে একে একে আপনাকে বলতে পারবে কখন সিদ্ধান্ত নিয়েছিল বিএনপিকে বিরোধিতা করতে হবে। জি, আমাদের সামনে আপনি কিছু বলতে চান এই বিষয়ে, নাকি আমি প্রশ্ন করবো অন্যটা? আমার কাছে একটা বিষয় আমি একটু বলি। ধরেন সংস্কারের জায়গাগুলো, এই যে বাজেটের যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনার জায়গাটা হচ্ছে সংসদীয় কার্যপ্রণালী বিধির 113 নম্বর ধারা। ধরেন আমরা যে সংস্কারটা করব, কত জায়গায় আসলে সংস্কারটা প্রয়োজন। যেদিন অর্থমন্ত্রী প্রথম বাজেট পেশ করবেন, সেদিন উনি একটা বাজেট সম্পর্কিত একটা বক্তৃতা দিয়ে এটা শেষ করবেন। কিন্তু এটা তো আপনার 111(3) ধারায় বলা আছে যে এটা সেদিনই মুলতবি ঘোষণা করতে হবে, সেদিন আর বাজেট নিয়ে কোনো আলাপ করা যাবে না। এটা কি একটা গণতান্ত্রিক কোনো ধারা? তাহলে আমরা তো সংস্কারের, ধরেন সংবিধানের একটা বই, সংবিধান, সেই বইটাই আমরা শেষ করতে পারিনি, অ্যাগ্রি করতে পারিনি। আমাদের পেনাল কোড,
আমাদের লেবার ল, আমাদের ল্যান্ড ল, আমাদের এই যে সংসদীয় কার্যপ্রণালী বৃদ্ধি, আমাদের যত বই দিয়ে, যত ডকুমেন্টস দিয়ে আসলে এই পুরো রাষ্ট্রটাকে, কাঠামোটাকে চালানো হয়, আমাদের আমলারা বিশেষ করে সচিবালয় যেই ধরনের আইনের বিধি দিয়ে চলেন, সেগুলো আসলে এত পরিমাণ সংস্কার করা দরকার, এটার বলে কোনো অপেক্ষা রাখে না। ফলত দেখেন এই যে সংস্কারের জায়গাগুলো, এই যে ছোট একটা বিষয় যে বিরোধী দলও যে সাহায্য করবে, বিরোধী দল যে সাহায্যের ভূমিকায় থাকবে, বিরোধী দল এই মুডে থাকেই না। বিরোধী দল থাকে উৎখাতের মুডে। কেন থাকে তার কোনো আলাপ আলোচনার কোনো অপশন থাকে না আমাদের এই বিধি অনুযায়ী। এমন না যে এটা সরকারি দল চাপিয়ে দিচ্ছে, এটা আমাদের আইনের অনুযায়ী, আমাদের এই কার্যপ্রণালীর বিধি আমরা কবে সংস্কার করব? আমরা এই 111(3) যদি এই ধারা যদি বাতিল না হয়, আমরা যদি যেদিন বাজেট উত্থাপন হবে সেই দিনই যদি আমরা পার্লামেন্টে আলাপ করতে না পারি, তাহলে তো এই বাজেট উত্থাপনের কোনো মূল্য থাকে না। পরের দিন যেতে যেতে অনেক কিছু ঘটে যায়। এই কারণে বিরোধী দল গিয়ে বলে এটা একটা চানাচুরের মতো হয়েছে। এখন আপনি আপনার প্রশ্ন করতে পারেন যে আপনি আসলে সরকারের সামনে আসলে চ্যালেঞ্জ কি দেখছেন? যে সরকার বলছে চাপে আছে, সমস্যা আছে, অনেক কিছুই তো বলছে, আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় যে সরকার স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট হচ্ছে তার জন্য সবচেয়ে বড় ইস্যু। মানে আমাদের দেশে যে ডিপ স্টেট বলা হয়, ডিপ স্টেটের ধরেন আর্মি, ব্যুরোক্রেসি, মিডিয়া, এগুলো খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। কিন্তু সরকার যেটা করে, সরকার হচ্ছে একটা পোস্টার। সরকারের যে মন্ত্রীরা, সরকারের যে প্রধানমন্ত্রী, এটা থাকে একটা পোস্টার, কাজ হয় এটার পিছনে। তো এই যে কাজগুলো, এই পোস্টার বয় যারা থাকেন, তারা বেসিক্যালি এই যে স্টেক হোল্ডারদেরকে, এই ডিপ স্টেটকে এত পাওয়ারফুল করেছে বিগত বছরগুলোতে। ইভেন বিএনপি যখন তার টার্মে ছিল, বিএনপিও করেছে। এদের সমর্থন ছাড়া আসলে কেউ পাওয়ারে আসতে পারে না। ফলত এই স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট করেও দেশের সংস্কার করা, এইটা একটা দুরূহ কঠিন পরিস্থিতি। একই সাথে যখন বিরোধী দলের যেই প্যাটার্নটা থাকে, আপনার মনে আছে যখন 2024 সালে নির্বাচনটা যাতে না হয় এই জন্য আমেরিকার উপর নির্ভর করেছিল বিএনপি, যে এই যে আদার একটা ফরেন স্টেক হোল্ডারের উপরে ডিপেন্ড করছে, নিষেধাজ্ঞা ইস্যু এসেছিল। হ্যাঁ, নিষেধাজ্ঞার উপরে, ওই নিষেধাজ্ঞার উপরেই ডিপেন্ড করছিল। কেন ডিপেন্ড করছিল? কারণ তার তো আসলে ওই বিএনপি ইভেন কোনো বিরোধী দলের এই জনগণের সাথে ওই কানেকশনটা থাকে না, ইভেন আওয়ামী লীগেরও নাই। তার থাকে আসলে ডিপ স্টেটের সাথে কানেকশন। সে বোঝাপড়া করে ডিপ স্টেটের সাথে, সে বোঝাপড়া করে বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় স্টেক হোল্ডারদের সাথে, যাদেরকে কনভিন্স করে। এটা কাইন্ড অফ ইলেকটোরাল কলেজ। আমার সরাসরি ইলেকটোরাল কলেজ সিস্টেম নাই ইউএস এর মতো, কিন্তু কাইন্ড অফ ওই বিষয়গুলো আরও আড়ালে। যেমন ইউএস আপনার ইলেকটোরাল কলেজগুলো কেমন, কারা কারা থাকেন, এগুলোর নাম অন্তত প্রকাশ্যে পাওয়া যায়। আপনি ওটাকে ট্যাকেল করতে পারবেন না, ওটার বিরুদ্ধে আপনি গণঅভ্যুত্থান হয়তো করতে পারবেন না, কিন্তু অন্তত নামগুলো জানা যায়। কিন্তু আমাদের দেশের এদের নামও আপনি জানতে পারবেন না কখনো, এবং কান ঘুষে শুনবেন শুধু। এবং দেখা যায় যে ডিপ স্টেটের একটা অংশ একজনকে সাপোর্ট দেয়, আরেকটা অংশ আরেকজনকে সাপোর্ট দেয়, এবং তারাই এক রকমের বোঝাপড়া করেই এই পোস্টার বয়দেরকে কাজে লাগান। সো সরকার মানে সবচেয়ে চ্যালেঞ্জিং হবে বিএনপির সরকার চালাচ্ছে এই ঘটনাটা ঘটানো, যেখানে এটা আমি এই সুযোগে আমাদের প্রধানমন্ত্রীর যে উপদেষ্টা জাহিদুর রহমানকে অবশ্যই ধন্যবাদ জানাতে চাই। উনি ওনার নিজের সিদ্ধান্ত, একজন মন্ত্রণালয়ের একটা স্টেক হোল্ডার হিসেবে, উনি একজন উপদেষ্টা হিসেবে ওনার সিদ্ধান্ত কিন্তু উনি নিয়েছেন। ওনার যে দায়িত্ব ছিল উনি এই দায়িত্ব পালন করেছেন। এইটা কিন্তু সর্বক্ষেত্রে সমান হবে না, এবং তার এই সিদ্ধান্তের কোনো ফল আসবে না, পরবর্তীতে কনসিকুয়েন্সেস থাকবে না, ব্যাপারটা কিন্তু তাও ঘটবে না। ফলত বিএনপির আসলে স্টেক হোল্ডার ম্যানেজমেন্টটা আরও ভালো করে করতে হবে বলে আমার কাছে মনে হয়। শান্ত ভাই, আপনি কি বলবেন? যেহেতু প্রশ্ন ছিল যে সরকারের সামনে আসলে বড় চ্যালেঞ্জ কি সামনে? এই এতক্ষণ ধরে আমরা যা আলোচনা করেছি তাতে অনেক বড় চ্যালেঞ্জের কথাই আলোচনা হয়ে গেছে। সে তার মধ্যে ধরেন আপনি এই যে আর্থিক ব্যবস্থাপনা, এটা মেনটেন করা একটা বড় চ্যালেঞ্জ। আমাদের কর্মসংস্থান, যেই তরুণরা বৈষম্যহীন একটা সমাজে তার মেধার ভিত্তিতে কাজ চেয়েছিল, তাদের কত শতাংশ থেকে আপনি কাজ দিতে পারছেন? তারা তো সৎভাবে কাজ করে খেয়ে পড়ে বাঁচতে চায় সম্মানজনকভাবে। কর্মসংস্থান, বিনিয়োগ কতটুকু আনতে পারবে দেশি এবং বিদেশি, কারণ দেশের মধ্যে 16 বছর ধরে লুটপাট করে টাকা পাচার করে পাঠিয়ে দেওয়া হয়েছে বা সেটা কুক্ষিগত করে রাখা হয়েছে। তো বিনিয়োগ না হলে কর্মসংস্থান হবে না। আপনার যদি মানুষের কর্মসংস্থান হয়, তার যদি ইনকাম জেনারেটিং পথটা চালু থাকে, তাহলে দেখবেন অস্থিরতা অনেকাংশে কমে আসে। এখন সেটা সরকার কিভাবে করবে, সেই টাকা কোথায় পাবে, দেশি বিদেশি বিনিয়োগ কতটা আকৃষ্ট করতে পারবে। সরকারের অনেক সময় সরকারের সাফল্য এবং ব্যর্থতার একটা মাপকাঠিটা আমাদের সামনে আসে মিডিয়ার মাধ্যমে। যে একটা হলো প্রত্যক্ষভাবে তো আমরা বুঝি, প্রত্যেকটা মানুষই এক একটা মিডিয়া,
কিন্তু এর বাইরেও এই মিডিয়া একটা ফ্লো তৈরি হয়, ভার্চুয়াল মিডিয়া, জাতীয় সংবাদ মাধ্যম সব কিছুতে। সেইখানে যদি আপনি এখনো বাংলাদেশপন্থী সাংবাদিকতা চালু করতে না পারেন, এখনও যদি নিজেরা যে কজন আছেন সংখ্যায় কম, যেখানেই যাই এখন কমনলি কিন্তু আমাদের কাছের লোক যারা তারা একটু কানে কানে এসে বলে, ভাই কি সব বেশিরভাগ জায়গায় তো দেখি এখনও ফ্যাসিবাদের দোষদ, না হলে জামাত। আপনি দেখবেন একটু পরখ করে হয় গুপ্ত হোক সুপ্ত হোক প্রকাশ্য হোক হয় জামাত অথবা ফ্যাসিবাদের, এদের সংখ্যাটা বেশি। সরকারের জন্য অনেস্টলি সিনসিয়ারলি দেশের জন্য এবং সরকারের পক্ষে কাজ করবার সংখ্যাটা কম। আরেক পক্ষ দালাল বলবে তো না না, দালাল বলতে যাতে না পারে সেভাবেই করেন। এই যে আজকে ধরেন আমি ব্যক্তিগতভাবে আমার কথা বলি, আমি ছাত্র দল করে বেড়ে ওঠা মানুষ। আমি কি আজকে যে নামকরণ নিয়ে যে সমালোচনা হলো, এটা কি আমি মৃদুভাবে করলে আমি করেছি? তো এই সমালোচনাটা করবার অধিকারটা যেন আমাদের থাকে, এবং এটা সমালোচনা করলেই যেন ডিজোন করা না হয়, আবার সব কিছুতেই হ্যাঁ বলার প্র্যাকটিসটাও যেন আমাদের রপ্ত হয়ে না যায়। এখন কেউ আমরা ব্যক্তিগত লাভে নানা লাভে এটা করি। এই যে আজকে সংবাদপত্রের কালো দিবস, সেই কালো দিবসটা আমরা পালন করছি, কিন্তু কালো দিবস যাতে আর তৈরি না হয়, 16 বছর ধরে যা ছিল সেখান থেকে বেরিয়ে আসার পরিকল্পনা লাগবে। তথ্যমন্ত্রী, মাননীয় তথ্যমন্ত্রী, তিনি প্রগতিশীল রাজনীতি করা, ছাত্র রাজনীতি করা, দীর্ঘদিন রাজনীতি করা মানুষ এবং বিরোধী দলে থাকতে এটা নিয়ে কাজ করেছেন অনেক। তার কাছে তো আমাদের প্রত্যাশা অনেক যে সংবাদ মাধ্যমটাকে তিনি বাংলাদেশপন্থী করবেন, গুছিয়ে নেবেন, অপসাংবাদিকতা হবে না। যারা বিভিন্ন সময় অর্থের জন্য নিজের নীতি নৈতিকতা বিসর্জন দিয়েছে তাদের কাছে জিম্মি হবে না সংবাদপত্র, সেই মালিকদের হাতে জিম্মি থাকবে না। আজকে একটা পত্রিকায় গতকালই একজন সম্পাদক, তাকে বের করে দেয়া হলো, আরেকজনকে দেয়া হলো, কয়েক ঘন্টার মধ্যে দেখি সেও নাই, আরেকজনকে দেয়া হলো। কেন হচ্ছে, কারা করছে, এর পর্দার আড়ালে কারা, সেই সব এগুলো তো রোধ করতে হবে। এই অস্থিরতা তো ভালো না। আপনি সংবাদ মাধ্যমের মালিক, সংবাদ মাধ্যমে যারা কি পার্সন, যারা পরিচালনা করে এবং সামগ্রিকভাবে সমস্ত সাংবাদিক, তাদের যে আস্থাটা ফিরিয়ে আনা দরকার, সেটা আনাও একটা চ্যালেঞ্জ। ফলে আপনার সব দিক থেকে এই সরকারের জন্য আমার মনে হয় যে আমরা এই যে এত পরামর্শ, এত গাইডলাইন দিচ্ছি, এত গাইডলাইন দরকার নাই। একটা গাইডলাইন থাকলেই হবে যে 16 বছর আওয়ামী লীগের এই ফ্যাসিবাদী সরকারটা তাদের গাইডলাইন। শুধু মাথায় রাখতে হবে 16 বছর ধরে আওয়ামী লীগ কী করেছে যে দেশের মানুষ পছন্দ করেনি, কী করেছে যার প্রতিবাদ বিরোধী দলে থাকতে আমরা করেছিলাম এবং আমরা কি অঙ্গীকার করেছিলাম। জাস্ট ওইটাকে সামনে রাখবে, মনে করবে এই বিষয়ে আওয়ামী লীগ কী করে অজনপ্রিয় হয়েছিল, কী করে দেশ বিরোধী হয়েছিল, কী করে ফ্যাসিবাদ হয়ে উঠেছিল, আমরা এটা করব না। গাইডলাইন, দ্যাটস ইট। ওটুকু মানলেই তো হয়। তাহলে দেখবেন টাকা পাচার রোধ হয়ে গেছে, তাহলে দেখবেন এই দেশে মানুষের অধিকার হরণের যে প্রক্রিয়া সেটা আর থাকছে না, তাহলে দেখবেন এদেশে যে রাজনীতিটা রাজনীতির মতো চলবে, সংবাদ মাধ্যমের মতো চলবে, দখলদারিত্ব থাকবে না। জোর করে মত চাপিয়ে দেওয়ার জন্য সংবাদ মাধ্যম তৈরি করে জোর করে মত চাপিয়ে দিয়ে কোনো লাভ হয় না। আপনি আদর্শিকভাবে সংবাদ মাধ্যমকে তৈরি করেন যে দেশের কথা বলবে। আপনি যদি দেশের পক্ষে রাজনীতি করেন তাহলে আপনার রাজনীতির কথা অটোমেটিক্যালি ওই সংবাদ মাধ্যমে চলে আসবে। আপনি সংবাদ মাধ্যম করে টাকা লগ্নি করে ব্যবসায়ী হায়ার করে বলবেন আমারপন্থী সংবাদ মাধ্যম হতে হবে। 16 বছর আওয়ামী লীগ কম করেছে? এটা কোনো লাভ হয়েছে? পালিয়ে যেতে হয়েছে কেন? সকল সংবাদ মাধ্যম তো একযোগে তাদের পক্ষে কথা বলেছে না, রক্ষা করতে পড়েছে। ফলে পরিকল্পনাটা একটু আধুনিক হতে হবে। প্রধানমন্ত্রীকে যেরকম আমরা একটু সহজ, একটু সিম্পলিসিটি নিয়ে, সৎ চিন্তা নিয়ে দেখি, গোটা সরকারটাকে, প্রশাসনকে, বাহিনীগুলোকে যদি ওই আদলের কাছাকাছিও তিনি আনতে না পারেন, যেটা আশরাফ কায়সার ভাই বলছিলেন, আমরা ব্যক্তি প্রধানমন্ত্রীকে কতদিন আর প্রশংসা করে যেতে পারবো? একটা সময় দেখা যাবে তার প্রশংসা করলেও আমাদের কারো কাছে মনে হতে পারে যে ওই শেখ হাসিনার যেরকম প্রশংসা করে স্থাপক করার একটা গ্রুপ তৈরি হয়েছিল, আমরা সেটাই করছি কিনা। ফলে আমরা এখনো মাত্র 4 মাস বলে প্রধানমন্ত্রী তিনি নিজে কিন্তু গতকালকে বলেছেন যে তোষামত না পায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করুন এবং জনগণের সমস্যা তুলে ধরার জন্য কাজ করুন, সেটা কিন্তু বলেছেন। এটাই স্পেসিফিক-ভাবে ইনি বলেছেন। কিন্তু সেটা মানছি না আমরা, না মানলে তার তিরস্কারটা কোথায়? আপনি আমাদেরকে নর্মস মেনে এখানে কথা বলতে বলবেন, আপনি এখানে সঞ্চালক, আমরা যাতা করছি, আপনি থামাচ্ছেন না, তাহলে আপনার এই বলাকে আর কতদিন ভ্যালু দিবে মানুষ? সেই জন্য আমাদেরকে একদিকে এরকম বলতেও হবে, সেটাকেও না মানলে অ্যাকশন নিতে হবে।
মানুষ কিন্তু অ্যাকশনও দেখতে চায়। আমার প্রধানমন্ত্রীকে একটু অতিরিক্ত ভদ্র মনে হচ্ছে, অতিরিক্ত লিবারাল মনে হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে মনে হচ্ছে তিনি একটু মায়া করেন, একটু ভদ্রতা দেখিয়ে, জেনারেসিটি দেখিয়ে এখনও কোনো অ্যাকশনে যাচ্ছে না। অথচ কিছু কিছু বিষয়ে অ্যাকশন শুরুতেই নিতে হয়। আপনি শুরুতে যদি অ্যাকশন নিয়ে আপনি যদি মেসেজ থ্রো করতে না পারেন, তাহলে কিন্তু পরে এক সময় এই মেসেজ কাসের ভাই যেটা বলছিলেন বিষয়ের ক্ষেত্রে যেটা বলছিলেন, কাসের ভাই আপনি আসলে সরকারের 100 দিনটাকে আসলে কিভাবে মূল্যায়ন করবেন? যদি আপনি বলছিলেন যে সরকারের কোনো সামনে এগোনোর জন্য যেই পদক্ষেপগুলো দরকার সেগুলো আপনি দেখতে পাচ্ছেন না, শুরুতে বলেছিলেন, আসলে কোথায় যাচ্ছে সরকার? আসলে আগামী 5 বছর কিভাবে টিকবে বা কিভাবে কাজ করবে জনগণের জন্য? দেখুন, 100 দিনে কয়েকটা সাফল্যের কথা আগে বলি। রাজনৈতিক সরকার বিএনপি, এবং আমি চাই বিএনপি তার রাজনৈতিক সরকারের চরিত্র নিয়ে দেশ শাসন করুক। কিন্তু আমাদের একটা দুর্ভাগ্য হচ্ছে, নির্বাচনের সময় আপনি জনগণের কাছে আসেন, জনগণের কথা টথা শোনেন, নির্বাচনের পর দিন থেকে আপনার ঘাড়ে বসে যায় ডিপ স্টেট, আপনার ঘাড়ে বসে যায় ব্যুরোক্রেসি, আপনার ঘাড়ে বসে যায় শক্তিশালী রাষ্ট্র, অথবা যেই প্রতিষ্ঠানগুলো অত্যন্ত শক্তিশালী, যারা সরকারকে, অথবা গোয়েন্দা সংস্থা, এরা ইলেকশনে তো কোনো প্রভাব ফেলতে পারে নাই, জনগণই আপনাকে ভোট দিয়েছে। কিন্তু আমাদের সিস্টেমটা এমন, আপনি জনগণ থেকে দূরে সরে যান, আপনি তাদের স্বার্থ রক্ষা করার জন্য সরকার পরিচালনা করেন, এবং এই সরকারকেও আমরা এখন তাদের হাতের দিকে চলে যেতে দেখছি। এমনকি বড় বড় শক্তিগুলো এই সরকারকে নিয়ন্ত্রণ করতে শুরু করেছে। এখানে আরও একটি দুর্বলতা আমার মনে হচ্ছে, আমি শুরুতেই ফ্ল্যাগ রেজ করতে চাই। আমার মনে হয় যে শেখ হাসিনার তো স্বৈরাচারী শাসনে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা হয়তো একটি লিবারেল শাসনে ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছি। এটা আমি আগেই বলে রাখলাম, কারণ আগামীতে আপনি হয়তো কোনোদিন যখন আমরা যাচাই বাছাই করব, মনে হবে যে উনি তো ভালো লোক ছিলেন, উনি তো সবাইকে সাধু, মানে কাকে লাঞ্চে দাওয়াত দিয়েছেন, কাজকি মাছ খাইয়েছেন, কিন্তু যাকে আপনি ডাকলেন তার অতীত আপনি চেক করেছেন? তিনি এই তারেক রহমানকে সন্ত্রাসী বলার জন্য 15 বছর কি পরিমাণ সময় ব্যয় করেছে আপনি জানেন? তাকে আপনি লাঞ্চে ডেকেছেন, একজন সাংবাদিক ধরেন। কাজে আমি বলতে চাচ্ছি, আমরা একটা বোকাশোকা লিবারেল শাসনের ক্ষতির দিকে যাচ্ছি বলে আমার ধারণা। কোনো ব্যক্তি গত 100 দিনে বলা শুরু করেছেন তারা প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ, এবং তাদের আচরণে আমরা মনে হচ্ছে তারা প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ, কেননা তিনি তো তার বাড়াবাড়ির জন্য কোনো শাস্তি পাচ্ছেন না। আপনাকে বাড়াবাড়ির জন্য শাস্তি দিতে হবে, আপনাকে মনে রাখতে হবে যে একটি শাস্তি 1000 জনকে এই খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে। আমার মনে হচ্ছে যে খুব দ্রুত এই যে লোকটা নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম, আমি সত্যি আশা করেছিলাম আজকে কথা বলার আগে তিনি মন্ত্রিসভায় আর থাকবেন না। এটি হচ্ছে গণতান্ত্রিক শাসনের রীতি। কেননা আপনি যখন মানুষকে অবজ্ঞা করেন, অপমান করেন, সুশাসনের বিপরীতে কাজ করেন, আপনার তো সরকারে থাকার তেমন কোনো অধিকার নাই। আপনি তার প্রিয়জনও হতে পারেন, বন্ধুও হতে পারেন, এলাকার কর্মীও হতে পারেন, ইট ডাজন্ট ম্যাটার। আপনি তো বাংলাদেশ রাষ্ট্রের প্রধানমন্ত্রী, সরকারের প্রধানমন্ত্রী। কাজেই আমাদের এরকম একটি খপ্পরে আমরা পড়ে যাই, সেটি হচ্ছে যে প্রভাবশালী গোষ্ঠীগুলো আপনাকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। জনগণ তো আর প্রতিদিন রাস্তায় নামবে না, জনগণ 5ই আগস্টেই বা 4ই আগস্টেই একমাত্র নামতে পারে এবং বলে দিতে পারে যে আপনার টাইম হয়ে গেছে চলে যাওয়ার। কাজে কিন্তু আমাদেরকে উপলব্ধি করতে হয়। বিচক্ষণ রাজনীতিবিদরা কী করে জানেন? সেটি সে প্রতিদিন উপলব্ধি করতে শুরু করে। আর যারা অবিচক্ষণ তারা ওই গোষ্ঠীগুলো দ্বারা নিয়ন্ত্রিত হয়, মনে করতে শুরু করে শেখ হাসিনার মতো যে বাংলাদেশ তো আমার অবৈধ সব নির্বাচন এবং কর্মকাণ্ডকে মেনে নিয়েছে, সবাই বোবা সোসাইটি হয়ে গেছে, কিছু লোককে টাকা পয়সা দিয়ে ব্যাংক, বাড়ি গাড়ি, সংবাদপত্র, 71 টিভি এগুলো করে দিয়েছি। কিন্তু এগুলো যে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইতিহাসে আমরা কয়েকশবার দেখেছি, কিন্তু ওইখান থেকে আমরা শিক্ষাটা নেই না। আপনার প্রশ্নের উত্তরে বলি, সরকারকে গভীরভাবে অর্থনীতি নিয়ে কাজ করতে হবে। আপনি আপনার জনমানুষের জীবনযাপনের মান আপনাকে ঠিক করতে হবে। এই দেশে বিনিয়োগ আসে না, মানে গত 15-16 বছরে বলতেই কোনো বিনিয়োগ আসেনি। সেই বিনিয়োগের পরিবেশ দেখুন, প্রধানমন্ত্রী ইনসেন্টিভ ঘোষণা করেছেন, উনি কি জানেন যে বিনিয়োগ আসতে এখানে ব্যুরোক্রেসিতে কী ধরনের বাধা রয়েছেন? গতকাল আমি একজন বিনিয়োগকারীর সাথে কথা বলেছি, তার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এখানে একটি ব্রাঞ্চ ওপেন করতে গিয়ে তার ঘাম ছুটে যাচ্ছে, 2 মাস ধরে ঢাকায় ঘোরাঘুরি করছেন এবং উনি চলে যাচ্ছেন, বাংলাদেশি বিনিয়োগকারী। কাজেই এরকম কেস ধরে আপনাকে কি কারণে একটু বলতে পারবেন কিনা? এখানে যেরকম আপনার গেট কিপিং আছে, এক একটা দপ্তরে গিয়ে যেরকম আপনাকে ফর্ম করতে, ব্যাংকে গিয়ে আপনাকে বলতে হবে এই অর্থের উৎস কোথায়, একই কোম্পানি, এমন না যে কোনো ফরেন বিনিয়োগকারী, অর্থের উৎস আপনি জানেন না।
আমাদের এখানে দেখুন, আমাদের কিছু শব্দ বেরিয়েছে সিঙ্গেল উইন্ডো বিডাতে। এই যে ফ্লাইং ম্যান আশিক চৌধুরী, তার সিঙ্গেল উইন্ডো দিয়ে গত 20 মাসে সে কী বিনিয়োগ এনেছে? দেশের পরিবেশ ঠিক করতে হবে। দেশীয় বিনিয়োগকারীরা, দেশের ভেতরের লোকও বিনিয়োগ করছে না, এটি হচ্ছে ফ্যাক্ট। কিন্তু সরকার প্রধান যিনি তারেক রহমান, তিনি নির্বাচনী প্রতিশ্রুতিতে কিন্তু বলেছিলেন যে তার সরকার ক্ষমতায় গেলে, তারা ক্ষমতায় আসলে তারা বিনিয়োগ বান্ধব একটা পরিবেশ তৈরি করবে এবং যে জটিলতাগুলি আছে যেগুলি আগে যেমন স্যামসাং আমাদের দেশে বাংলাদেশে বিনিয়োগ করতে চেয়েছিল কিন্তু বিগত সরকারের আমলে সেটা করতে পারেনি নানা জটিলতার কারণে, সেটা যদি এবার না হয়। কিন্তু আপনি একটা উদাহরণ দিচ্ছেন যে দেখেন, আমি একটা উদাহরণ দিচ্ছি, এরকম চাইলে নিশ্চয়ই আপনি 10টা উদাহরণও পাবেন। আমার মনে হচ্ছে কি রাজনীতিবিদরা উপরে থেকে অনেক কথা বলেন, কিন্তু তার সিস্টেম তো পরিবর্তিত হয়নি। সেখানে দুর্নীতি রয়েছে, সেখানে ঘুষ রয়েছে, সেখানে 1 টেবিল থেকে 40 টেবিলে যাওয়ার গল্প রয়েছে। আপনার কি ধারণা, বাংলাদেশ যদি সস্তা শ্রম দিয়ে পৃথিবীতে এতই আকর্ষণীয় হতো, কোনো বিনিয়োগকারীকে আপনি ঠেকিয়ে রাখতে পারতেন যদি দেশের ভেতরে পরিস্থিতি ভালো হতো? আমাদেরকে তো পরিস্থিতিই বলে দিচ্ছে দেশের ভেতরে সিস্টেমের সমস্যা কি। কাজেই এই সরকারের একটা চ্যালেঞ্জ হচ্ছে বিনিয়োগ আনতে হবে, আপনাকে কর্মসংস্থান তৈরি করতে হবে। আরেকটা বড় চ্যালেঞ্জ আপনাকে বলি, সমস্ত পেশাজীবীদের জন্য পেশাদারিত্বে তাকে ফিরিয়ে নিতে হবে। ডাক্তারদেরকে ডাক্তারিতে ফিরিয়ে নিতে হবে। জাতীয়তাবাদী ডাক্তার, আওয়ামী লীগের ডাক্তার, এই পরিচয় থেকে তাকে বের করে দিতে হবে। এতে বাংলাদেশের যে ক্ষতি হয়েছে এটি অভাবনীয়। সাংবাদিকদেরকে দূরে সরিয়ে দিতে হবে, বলতে হবে সরকারকে করতে হবে। সরকার কিভাবে করবে? আমি যদি বলি যে আমি একটা দলকানা হয়ে আমি সেই সংগঠন করব, আপনি পরিষ্কার বলে দেন যে আপনার যোগ্যতার মাপকাঠি হবে পেশাদারিত্ব, আপনার মেধা। আপনার দলীয় দলবাজি আপনাকে কোথাও নিয়ে যাবে না, আপনি দলবাজি করে চাকরি পাবেন না। বাস্তব অবস্থা জানেন, এখন বগুড়ায় কার বাড়ি, কে ছাত্রদল করেছে, কে বিএনপি করেছে, কে তাদের ডাক্তারদের সংগঠন করেছে, ভাই এগুলো দিনের আলোর মতো প্রতিদিন সব জায়গায় আলোচনা হচ্ছে। এখানে কোনো পরিবর্তন হয়েছে? হয়নি। কাজেই এই যে সংবাদপত্রের কথা আজকে যে কালো দিতে বলেছেন, তিনি কিন্তু সব জায়গা আপনি বারবার প্রধানমন্ত্রী বলেছেন, রেফারেন্স দিচ্ছেন, এটা আমরা সবাই জানি তো উনি বলেছেন, কিন্তু ওনার বলার রিফ্লেকশন যদি তার মন্ত্রিসভায় না থাকে তাহলে আপনি কি করে ভাবছেন দেশের ভেতরে তৈরি হয়েছে? হয়নি তো। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে শান্ত ভাই বারবার বলছেন যে প্রধানমন্ত্রী ইন্টারভেন করেছেন, থেমেছে। ওনার নজরেই পড়তে হবে সব কিছু, তখন এটার চেঞ্জ হবে। এটা কি দুর্ভাগ্য না? আমাদের একটা সিস্টেম থাকতে হবে। উনি ঘুমিয়ে থাকুক, উনি দেশের বাইরে থাকুক, উনি অন্য কাজে ব্যস্ত থাকুক, সিস্টেম আপনাকে প্রোটেক্ট করবে, এই রাষ্ট্রের স্বার্থ। সেখানে ওনার নজর দিল একটা ইউনিয়নের নাম চেঞ্জ, এটা দেশের প্রধানমন্ত্রীকে করতে হয়। আমি একসময় বলতাম শেখ হাসিনাকে বলতে হয় রাজশাহী ইউনিভার্সিটিতে পুলিশ ঢুকবে কি ঢুকবে না। এটা কি প্রধানমন্ত্রীর কাজ? ওসির কাজ কি তাহলে? কাজে এই শাসন কিন্তু আমরা চাইনি যে একটা ব্যক্তি নির্ভর শাসন, ব্যক্তির সততার উপরে দেশ নির্ভর করে থাকবে, এটা তো হতে পারবে না। আপনাকে ট্রিকল ডাউন করতেই হবে। প্রধানমন্ত্রীর এই যে নিরাভরণ কাপড় চোপড়, তার আশেপাশে কি করে 3 পিস স্যুট পরা লোক ঘুরে বেড়ায় এই গরমের মধ্যে? তাদের তো লজ্জা হওয়া উচিত। দেশের প্রধানমন্ত্রী লিনেনের শার্ট পরেন, এক শার্ট হয়তো 2-3 দিন পরেন, যেটি বোঝা যাচ্ছে। কাজে তার আশেপাশের লোকের মধ্যে কোনো পরিবর্তন হচ্ছে না কেন? এটা তো আমাদের বোঝা উচিত যে আমার সরকারের প্রধানমন্ত্রী এই জীবনযাপনটা চান। উনি 40টা গাড়ি নিয়ে ঘুরতে চান না, উনি নিজে ড্রাইভ করতে চান, উনি সড়কের শৃঙ্খলা দেখতে চান। আমি বলছি পেশাদারিত্ব। দেখুন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, এদেরকে আপনার বলে দিতে হবে দলীয় লেজুর বৃত্তি করা যাবে না। এতে করে একটা সাপ্লিমেন্ট করি, ইন্টারিমের সময়টা আমি লিখেছি এবং বিশেষ জায়গায় অনুরোধ করে পাঠিয়েছিলাম যে প্রাথমিক অবস্থা অন্তত শুধু যদি এটুকু করেন, কোনো পেশাজীবী সংগঠনে আপনি পদ নিলে রাজনৈতিক দল বঙ্গসগনের পদ নিতে পারবে না, হয় এইটা নেন অথবা ওইটা নেন। আপনি দলের পদ রেখে এইখানেও পদ রেখে ওইখানে সিঁড়ি হিসেবে এটাকে ব্যবহার করবেন, সেটুকু বন্ধ করলে একটা উন্নতি। ভাই, এই অপরাজনীতি, আমি 2 সপ্তাহ আগে মার্কিন যুক্তরাষ্ট্রে গেছিলাম, আওয়ামী লীগ বিএনপির যে সাংগঠনিক চেহারা দেখলাম, এই জাতির লজ্জা। এবং আপনি ভাবছেন ফরেন বিনিয়োগকারী আসবে? আমি যেই শহরে গেছিলাম সেখানে 3টা বিএনপি, এবং 3টা বিএনপি বলে যে প্রধানমন্ত্রী তাদেরকে চান, তারা নাকি এখানে তহবিলে টাকা পয়সাও দেন। এই লজ্জার পরে কোনো বিদেশি যদি তার পাশ দিয়ে যায়, মনে রাখবেন 100 বছরও বাংলাদেশে বিনিয়োগ নিয়ে উনি আসবেন না। কাজে আপনি কি বলছেন আর আপনার কার্যক্রম কি বলছে, এটির মধ্যে এই পার্থক্যটি আমাদের দূর করতে হবে। আমি সামন্ত সামনে যেতে চাই, সেটা হচ্ছে যে বাজেট নিয়ে কথা উঠছিল, যে আসলে যে বর্তমান বাজেটটা পেশ করা হয়েছে এবং সামনে হয়তো পাশও হবে সেই বাজেটটি, এটি নিয়ে আপনি কি, আপনাদের মূল্যায়ন কি বিরোধী দলের, এবং আপনি কি মনে করেন কেমন হয়েছে বাজেটটা? আসলে
মানে মোটা দাগে আমি যতটুকু বুঝেছি, আমি অর্থনীতির ছাত্রী না, সো আমার ব্যক্তিগত জায়গাটা বাদ দিয়ে আমি আমার দলীয় জায়গা থেকে বলবো যে এটা একটা অ্যাম্বিশিয়াস বাজেটটা চেষ্টা করা হয়েছে ভালো করার, কিন্তু সমস্যাটা হয়ে গেছে যে ইমপ্লিমেন্টেশনে গেলে এই বাজেটই ইমপ্লিমেন্টেশনে গেলে অনেকগুলো বাধার মুখে পড়বে, এবং সবচেয়ে বড় বাধার মুখে পড়বে আমলাতন্ত্রের। এবং এই বাজেটটা আসলে মানে ধরেন একটা বড় রাজনৈতিক দল চালাতে গেলে যে সমস্যাগুলো ভাইদের কথার মধ্যেও চলে আসছে, আমি একটু জি, আপনি এখন বলুন। আমি একটু টার্মে আসি। জি। ভাইদের কথার মধ্যে যেটা আছে যে এক্সপ্লেনেশন এবং সমস্যাগুলো কি কি এটা বিস্তর এসছে, আমি একটু টার্মে আসি। সমস্যাটা হচ্ছে বড় রাজনৈতিক দলের, আপনি যত বড় রাজনৈতিক দল করবেন তত বেশি এটাকে পালতে পুষতে সন্তুষ্ট রাখতে আপনাকে অনেক কিছু কম্প্রোমাইজ করতে হবে, এটাই সিস্টেম। আপনি পাওয়ার